যেই বিপ্লব সনদ বা বিপ্লবের ফরমান 2024 সালের 8ই আগস্টে রাতের বেলা ঘোষণা করা দরকার ছিল, সেটি এখন এক বছর পরে এসে ঐক্যমত কমিশন ঘোষণা করার জন্য তার আইনগত ভিত্তি খুঁজে না পেয়ে হালে পানি পাচ্ছে না। সেই আইনগত ভিত্তিটা কি, এটা একটু আমাদের আলোচনা করতে হবে। আমি স্পেসিফিক্যালি শুধুমাত্র সেই আলোচনার মধ্যেই থাকব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সভাপতি মহোদয় এবং অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। দেখুন, বাংলাদেশ সরকার দুটি দলিল প্রণয়ন করেছে। এর একটি হচ্ছে জুলাই ঘোষণা, আরটা হচ্ছে জুলাই সনদ। জুলাই ঘোষণা হচ্ছে কোন কোন প্রেক্ষাপটে এই জুলাই ঘোষণা করতে হচ্ছে, তার অর্থ বিপ্লব হয়েছে এবং বিপ্লবের মাধ্যমে যা যা ঘটনা ঘটেছে সে সমস্তগুলোকে একটা নথিবদ্ধ করে একটা ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে জুলাই ঘোষণা। আরেকটা ডকুমেন্ট করেছে, এটাকে বলা হচ্ছে জুলাই জাতীয় সনদ বা জুলাই ফরমান। এইটা হচ্ছে একটা লিগ্যাল ডকুমেন্ট। এই দুটো লিগ্যাল ডকুমেন্টকে এখন কিভাবে আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়টি নিয়ে এখন জাতির সামনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু আমার কোনো স্পেসিফিক এই বিষয়ে প্রস্তাব আছে, সেটা হচ্ছে এই যে জুলাই ঘোষণা এবং জুলাই সনদ এর দুটোকেই আইনগত বিধান দেওয়া যাবে, সাংবিধানিক এর ভিত্তি দেওয়া যাবে যদি একটু কথাবার্তা যদি সবাই ঠিক মতন শোনে। একটা কথা খেয়াল করেন, যদি 8ই আগস্ট 2024 তারিখে যদি এই সরকার বিপ্লবী ঘোষণা দিত, তাহলে তারা বিপ্লবী সরকার হিসাবে পরিচিত হতো। কিন্তু তারা সেই কাজটি করেনি। না করে তারা কি করেছে, তারা সংবিধান বলবৎ আছে এটাকে তারা বিবেচনা করে নিয়েছে। কিন্তু যেই বিপ্লব হয়েছে, এই বিপ্লবে কিন্তু সংবিধান কখনোই থাকার কথা নয়। আপনারা জানেন যে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলে, যখন একটা রক্তক্ষয়ী বিপ্লব হয়, সেই রক্তক্ষয়ী বিপ্লবের পরে যদি সেই সরকার পালিয়ে যায়, তাহলে তার সাথে সাথে তখনকার লিগ্যাল অর্ডারটাও পরিবর্তন হয়ে যায়। সেই লিগ্যাল অর্ডার পরিবর্তন হয়ে যাওয়া মানে 5ই আগস্টের বিপ্লবে পরপরই আমাদের বাংলাদেশের সংবিধানটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু সেই বাতিলটা ধরা হয় নাই, ধরা হয়েছে যে না, সংবিধানটা আছে। আমাদের নতুন সরকার তারা সংবিধানে 106 অনুচ্ছেদ নিয়ে আপিল বিভাগে গেছে, গিয়ে সেখান থেকে তাদের অনুমোদন নিয়ে এসেছে। ভালো কথা। এখন সেভাবেই এই পর্যন্ত এই সরকার চলছে। কিন্তু প্রকৃতপক্ষে সে 106 যে অনুমোদন, সেই অনুমোদনটা প্রকৃতপক্ষে আইনি অনুমোদন হয়নি। এমন এক সময় আসবে যখন এই কথাগুলোই বিচার বিবেচনা হবে ওই আপিলের ডিভিশনেই, এবং তারাই বলবে যে তখন আমাদেরকে পিস্তলের মুখে এই অনুমোদন নিয়ে গেছে, সুতরাং কোনো আইনি ভিত্তি নাই। তখন একটা অবস্থা সৃষ্টি হবে যা বলেছে যে ফাঁসির দড়ি থেকে কেউ বাঁচতে পারবে না। আমি স্পেসিফিকভাবে কথা বলতে চাইছি যে জুলাই সনদ আর জুলাই ঘোষণা দুটোকেই সাংবিধানিক ভিত্তি দেওয়া যায়। একটা জিনিস খেয়াল করেন, জুলাই ঘোষণাটা সবাই স্বাক্ষর করবে, জুলাই সনদও সবাই স্বাক্ষর করবে, সমস্ত জাতীয় রাজনৈতিক দলগুলো এটা স্বাক্ষর করবে। এখন যখন নাকি জুলাই ঘোষণা স্বাক্ষর হয়ে যাবে, সামান্য কিছু যদি সংশোধন করে নেওয়া যায়, তাহলে এইটা একটা জাতীয় চুক্তিপত্র হয়ে যাবে, এবং জাতীয় চুক্তিপত্র হওয়ার মাধ্যমে এটা একটা জনগণের দলিলে পরিণত হবে। জনগণের দলিলে পরিণত হলে পরে এটা যে সমস্ত রাজনৈতিক দলরা এখানে একটা স্বাক্ষর করবে, আর এক পক্ষে স্বাক্ষর করবে অন্তর্বর্তীকালীন সরকার, তখন এই পুরোটাই জনগণের দলিলে পরিণত হয়ে যাবে। এবং ওই জুলাই ঘোষণার মধ্যে একটা শর্ত থাকতে হবে যে এই জুলাই ঘোষণার পরে যে জুলাই সনদ হচ্ছে, সেই জুলাই সনদটাই প্রত্যেকে স্বাক্ষর করবে। এবং জুলাই সনদের মধ্যে এই শর্ত থাকতে হবে যে এই জুলাই সনদটি যারা স্বাক্ষর করবে, তারা যদি পরবর্তীকালে সরকার গঠন করে, সংসদ গঠন করে, তাহলে সংসদে তারা আইন পাশ করে এটাকে আপনার সংবিধান সংশোধন করে এটাকে সংবিধানের 4র্থ তফসিলে অন্তর্ভুক্ত করে নেবে। আপনারা জানেন যখন আপনার 25শে মার্চের পরে, 25শে মার্চ থেকে 10ই এপ্রিল পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। যখন এই সরকার গঠন করা হলো মুজিবনগরে,
তারা একটা স্বাধীনতার ঘোষণাপত্র দিল। সেই স্বাধীনতার ঘোষণাপত্রটি কিন্তু আমাদের সমস্ত স্বাধীনতার আসল মূল কথা। সেই স্বাধীনতার ঘোষণাপত্রটি পরবর্তীকালে যখন আমাদের সংবিধান হলো, তখন সংবিধানের 152 ধারা অনুযায়ী এটাকে আপনার চতুর্থ তফসিলের মধ্যে এই স্বাধীনতা ঘোষণাপত্র আর অন্তর্বর্তীকালীন যা যা কাজ করা হয়েছিল সেগুলোকে ক্রান্তিকালীন বিধান হিসেবে সংবিধানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো। এবং সেই কারণেই ওই সময়কার কোনো বিষয় আর কোনো আদালতে চ্যালেঞ্জ করা গেল না। কিন্তু সেই 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 একইভাবে কিন্তু আমাদের যখন 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হলো, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ওই চতুর্থ তফসিলে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ঢুকিয়ে দিলে কী হবে, এটা করেছিল একটা ইনডেমনিটি, একটা অর্ডিন্যান্সের মাধ্যমে, যেই অর্ডিন্যান্স সংসদে কণ্ঠভোটে বাতিল হয়ে যায়। এবং 21 বছর পরে যেই দলটি 21 বছর পরে এসে সেই অর্ডিন্যান্সটাকে বাতিল করে শত শত লোককে ফাঁসিতে ঝুলিয়েছিল, তারা আবার 21 বছর পরে এসে আপনাদের সকলকে ফাঁসিতে ঝোলাবে। সুতরাং আমাদেরকে যদি এইভাবে সংবিধানের চতুর্থ তফসিলে যদি আমরা এই জুলাই ঘোষণাপত্র ঢুকিয়ে দিতে পারি, তাহলে আমাদের এটা নিরঙ্কুশ হয়ে যাবে। কিভাবে নিরঙ্কুশ হবে? আপনারা জানেন যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে সমস্ত সংবিধানে যে সমস্ত সংশোধনীগুলো আনা হয়েছিল, বিশেষ করে 7 ক 7 খ, যেখানে বলা হয়েছিল যে এই সংবিধান যিনি সংশোধন করতে যাবেন তাকে ফাঁসি দেওয়া হবে, এগুলা গত একটা আপিল বিভাগের একটা রায়ে এগুলো সমস্ত আপনার বাতিল হয়ে গেছে। তার মানে এখন আমাদের চতুর্থ তফসিল, সংবিধান চতুর্থ তফসিল এখন কলুষিত মুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আমরা যদি কোনোভাবে এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদকে ঢুকিয়ে দিতে পারি, তাহলে পরবর্তীকালে এটা যদি কেউ বাতিল করতে যায়, তখন এই আপিল বিভাগে সুপ্রিম কোর্টে আমরা মামলা করে 102-এর অধীনে ঘোষণা আনাতে পারবো যে এটাকে বাতিল করা যাবে না। সেই পদ্ধতি যদি গ্রহণ করা হয়, তাহলে আমি বিশ্বাস করি যে এই জুলাই ঘোষণা এবং জুলাই সনদ সাংবিধানিক ভিত্তি পাবে এবং চিরতরে নিরঙ্কুশ হয়ে যাবে। আমার একটি পুস্তিকা আমি আপনাদেরকে দিয়েছি, ওর মধ্যে পুরো প্রস্তাবটা আছে, দয়া করে আপনারা পড়ে নেবেন। ধন্যবাদ সকলকে।